ওকে, তাহলে আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করব সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3, তাই তো? চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3, ইন্ডেক্স প্রপার্টি অফ সয়েল। ঠিক আছে, তো ইন্ডেক্স প্রপার্টিতে আমরা কি কি জিনিস মেইনলি দেখবো সেটা আগে দেখে নিই। ঠিক আছে, ইন্ডেক্স প্রপার্টিতে আমরা যে যে জিনিসগুলো মেইনলি কনসেন্ট্রেট করব সেটা হচ্ছে সয়েলের ওয়াটার কন্টেন্ট। আমার এটা আবার ডিস্টার্ব করছে, এটা কিনতে হবে নাকি? তারপর হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। তারপরে করব আমরা পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন। হ্যালো স্যার, হুম, বলছি আমাদের এদিকের ওয়েদার খুব খারাপ, যদি ক্লাসটা রেকর্ডিং করেন তো খুব ভালো হয়। রেকর্ড করছি। আচ্ছা। কনসিস্টেন্সি। ঠিক আছে, আর হচ্ছে ডেনসিটি ইন্ডেক্স, যেটাগুলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলোই আমরা করব। ডেনসিটি ইন্ডেক্স। ঠিক আছে, তো এই যে টার্মগুলো বললাম এই টার্মগুলোকে বলা হয় ইন্ডেক্স প্রপার্টি অফ সয়েল। ঠিক আছে, সয়েলের বেসিক প্রপার্টি, এইগুলোর উপর বেস করে কোন সয়েলের ক্যারেক্টার কিরকম সেগুলো হচ্ছে আমরা আইডেন্টিফাই করি। ঠিক আছে, তো ফার্স্টেই হচ্ছে আমরা চলে আসবো ওয়াটার কন্টেন্ট। ওহ, তো ডিস্টার্ব করছে। ওয়াটার কন্টেন্ট। ঠিক আছে, এবার ওয়াটার কন্টেন্ট কতগুলো মেথড আছে, সেই মেথডগুলো আমাদেরকে তার বেসিক জিনিসগুলো জানতে হবে। ঠিক আছে, ওয়াটার কন্টেন্ট আমরা কিভাবে বার করি তার বেসিক ফান্ডাগুলো আমাদেরকে জানতে হবে, এবং যে যে জিনিসগুলো থেকে আমাদের কোশ্চেন আসে আমরা সেই সেই জিনিসগুলোকেই এখানে হাইলাইটেড করব। এর আগে আমি বারবার বলছি, যদি মনে হয় কোনো জায়গায় ডাউট হচ্ছে আমাকে বলবি, আমি সেই জায়গাটা এক্সপ্লেন করব। ফার্স্ট লেগ, ওভেন ড্রাইং মেথড। ওভেন ওভেন ড্রাইং মেথড। ঠিক আছে, ওভেন ড্রাইং মেথড সম্পর্কে পয়েন্ট লেখ, এটা হচ্ছে মোস্ট অ্যাকিউরেট মেথড। অবজেক্টিভে কোশ্চেন আছে, মোস্ট অ্যাকিউরেট মেথড। ফার্স্ট পয়েন্ট, যে যে কি পয়েন্টগুলো দেব এই কি পয়েন্টগুলো থেকেই কিন্তু আসে। ঠিক আছে, এর সাথে লিখে রাখ, এটা হচ্ছে ল্যাব মেথড, ফিল্ড মেথড নয়, এটা হচ্ছে একটা ল্যাব মেথড, যেটা হচ্ছে আমাদের ল্যাবে করা। ঠিক আছে, এবার ওভেন ড্রাইং মেথডটা কি জিনিস আগে আমি একটু বলি। ওভেন ড্রাইং মেথডে কি করা হয়, ধর একটা সয়েল স্যাম্পেল নেওয়া হলো, এই সয়েল স্যাম্পেলকে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার শেপের একটা ওভেন ড্রাইং মেশার, মানে যেটা হচ্ছে আমাদের ওই ওই কি বলে বলা, যেটাতে খাবার গরম করে, মাইক্রো ওভেন।
ওরকম টাইপেরই একটা হচ্ছে মেশিন থাকে, তার মধ্যে হচ্ছে ঢুকিয়ে প্রথমে হচ্ছে ধর যে সয়েলটা আছে তার ওয়েট নেওয়া হয়, ঠিক আছে। ওয়েট নেওয়ার পর ওই স্যাম্পেলটাকে কি করা হয়, এই ওভেন ড্রাইং যে মেশিনটা আছে সেই মেশিনটার মধ্যে ঢুকিয়ে 105 থেকে 110 ডিগ্রি টেম্পারেচারে গরম করা হয় 24 ঘন্টার জন্য, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে তোর ওটা 14 থেকে 16 ঘন্টার মধ্যে হয়েছে, যেমন ক্লের ক্ষেত্রে, ফ্যাট ক্লের ক্ষেত্রে এগুলো হয়, ঠিক আছে। তো মেনলি আমরা জানবো যে 24 ঘন্টার জন্যই গরম করা হয়। তো 24 ঘন্টা ওইভাবে গরম করলে কি হয়, ওয়াটারের মধ্যে, এই সয়েলের মধ্যে যে এমনি ফ্রি ওয়াটারটা থাকে সেটা তো রিমুভ হয়েই যায়, প্লাস যেটা হচ্ছে যে হচ্ছে তোর ক্রিস্টালাইন স্ট্রাকচারের জন্য যে ওয়াটারটা লাগে সয়েলের মধ্যে, দেখবি একটা সয়েলের মধ্যে হচ্ছে তোর অ্যাটাচ করে থাকে, যেটা হাইগ্রোস্কোপিক ওয়াটার বলে, ঠিক আছে। তো সেই ওয়াটারটাও ওখান থেকে রিমুভ হয়ে যায়। রিমুভ হয়ে গেলে সেই সয়েলটাকে 24 ঘন্টা পর আমরা সঙ্গে সঙ্গে বার করি, বার করে সঙ্গে সঙ্গে ওয়েট নেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে যে সঙ্গে সঙ্গে কেন ওয়েটটা নেওয়া হয়, কেউ বলতে পারবি? কেউ বলতে পারবি কেন এই সঙ্গে? মশা কালেকশন করবে। যদি নর্মাল আমরা ওয়েদারে যে লেট করি ময়েশ্চার আছে তাহলে সেটা কন্টেন্ট বাতাসে যে ময়েশ্চার থাকে সেই ময়েশ্চারটা আবার সয়েল অ্যাবজর্ব করতে শুরু করে দেয়, ঠিক আছে। তখন তো পুরোপুরি ড্রাই থাকে, একদম কমপ্লিট ড্রাই থাকে। তো সেই জন্যই সঙ্গে সঙ্গে ওয়েটটা নিয়ে নেওয়া হয়। ওয়েটটা নেওয়ার পর হচ্ছে কতটা আগে ওয়েট ছিল এখন কতটা ওয়েট হলো সেটাকে মাইনাস করলেই ওই সয়েলের মধ্যে টোটাল কত জল ছিল সেটা আমরা পেয়ে যাই। বোঝাতে পারলাম? একদম সিম্পল মেথড, কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে অ্যাকুরেট মেথড। তাহলে এখানে লিখে রাখ টেম্পারেচার। আমি শুধু কি পয়েন্টগুলো হাইলাইট করছি, ঠিক আছে। যদি জিনিসটা সম্পর্কে ডিটেলসে জানতে চাস বা কনসেপ্ট দরকার হয় বই খুলবি, বইয়ে দিয়ে ডিটেলস পড়বি, কিন্তু যে যে পয়েন্টগুলো থেকে কোশ্চেন আসে শুধু সেই পয়েন্টগুলোকে আমি এখানে হাইলাইট করব। 105 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ফর 24 আওয়ার্স, ঠিক আছে। এটা হচ্ছে স্যান্ডের ক্ষেত্রে অথবা এটা করা হয়, লিখে রাখ 16 আওয়ার 16 আওয়ার এটা করা হয় ফ্যাট ক্লের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু আমরা এই 24 ঘন্টাটাই বেসিক ভাবে মনে রাখবো। স্যার 16 আওয়ারটা কিসের জন্য বললে? হ্যাঁ, ফ্যাট ক্লে, 16 আওয়ারটা কিসের জন্য? ফ্যাট ক্লে, ফ্যাট ক্লে, ঠিক আছে। তো এখন দেখ কিছু কিছু সয়েল আছে, যেমন হচ্ছে কিছু অর্গানিক সয়েল আছে, ঠিক আছে, যেমন পিট, এটা হচ্ছে একটা হাই অর্গানিক সয়েল। এর ক্ষেত্রে টেম্পারেচারটা 60 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি রাখা হয়, ঠিক আছে। লিখে রাখ ফর হাইলি অর্গানিক সয়েল, ফর হাইলি অর্গানিক সয়েল, এটা লিখে রাখ হচ্ছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এক্সাম্পলটা লিখে রাখ পিট। কোশ্চেনে যদি দেখ পিট সয়েলের ক্ষেত্রে টেম্পারেচার কতর মধ্যে রাখা হয়, ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে ওভেন ড্রাইং মেথডের বেসিক, যেগুলো থেকে আমাদের কোশ্চেন আছে। হাইলি অর্গানিক সয়েল, এটা কি টাইমটা কি সেম থাকবে 16 ঘন্টা না 24 হ্যাঁ হ্যাঁ ঘন্টা হ্যাঁ, টাইমটা ওরকম রাখা হবে কিন্তু টেম্পারেচারটা ওইভাবেই রাখা হবে, ঠিক আছে। কারণ কি করা হয় দেখ, যদি টেম্পারেচার যদি বেশি করা হয় তাহলে ওই সয়েলটা অক্সিডেশন হয়ে যায়, ঠিক আছে, তখন তার কেমিক্যাল চেঞ্জেস হয়ে যায়। অর্গানিক সয়েল তো অক্সিডেশনের ফলে কেমিক্যাল চেঞ্জেস হয়ে যায়। তো সেই জন্য ওটাকে প্রিভেন্ট করার জন্য 60 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখা হয়, ঠিক আছে। হয়ে গেল, এটা গেল একটা মেন মেথড, যেটা হচ্ছে বলা হয় ওভেন ড্রাইং মেথড। দ্বিতীয় মেথড হচ্ছে স্যান্ড বাথ মেথড। এটা আগে করা হতো, এখন আর করা হয় না, তাও এটা জানতে হবে। স্যান্ড বাথ মেথড,
স্যান্ড বাথ মেথড হচ্ছে এক প্রকারের ফিল্ড মেথড, ঠিক আছে, এটা হচ্ছে ফিল্ডে করা হবে, ফিল্ড মেথড। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে এই স্যান্ডের ক্ষেত্রে কি করা হয়, দেখ আমি পিওর স্যান্ড নেব, প্রথম কথা হচ্ছে পিওর স্যান্ড নেব, ওই পিওর স্যান্ডকে কি করা হয়, স্যান্ডের মধ্যে হচ্ছে আমি তোর সয়েলকে ওয়েট নিয়ে, স্যান্ড সমেত সেই সয়েলটার ওয়েট নিলাম, ওয়েট নিয়ে কি করা হয় তার মধ্যে ওটাকে কি করা হয় একটা কেরোসিন স্টোভের মধ্যে রাখা হয়, ঠিক আছে, এই স্যাম্পলটাকে একটা কেরোসিন স্টোভের মধ্যে রাখা হয়, ঠিক আছে, এবার কেরোসিন স্টোভের মধ্যে রাখা হয় এবং মানে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত ড্রাই করা হয়, ঠিক আছে। তাহলে আগে যে টোটাল ওয়েটটা ছিল, এখন যে টোটাল ওয়েটটা সেইটা হচ্ছে তোর নেওয়া হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে অতটা অ্যাকুরেট নয়, কিন্তু মোটামুটি ফিল্ডে ধর হঠাৎ করে যদি দরকার পড়ে সেক্ষেত্রে এই মেথডটা করা হতো, ঠিক আছে। এখন কেরোসিন জোগাড় করা, পিওর স্যান্ড জোগাড় করা অনেক ডিফিকাল্ট থাকে, তো সেই জন্য এটা এখন অবসোলেট হয়ে গেছে। তাহলে এখানে লিখে রাখ, দ্য স্যান্ড বাথ, দ্য স্যান্ড বাথ, আচ্ছা আমি বলে যাচ্ছি একটু লেখে, আমার পেনটা খুব ডিস্টার্ব করছে। লেখ, দ্য স্যান্ড বাথ is heated over, is heated over a kerosene stove, ঠিক আছে, কমা দিয়ে লেখ 30 মিনিট টু 1 আওয়ার, 30 মিনিট টু 1 আওয়ার, ঠিক আছে। নেক্সট পয়েন্ট লেখ, নেক্সট পয়েন্ট লেখ, নট ইউজ ফর, not used for, not used for organic soil, for organic soil and higher percentage of gypsum soil, and higher percentage of gypsum soil, এই তিনটে পয়েন্ট, এই মেথড থেকে যদি কোশ্চেন আসে এই তিনটে কোশ্চেন আসে। স্যার হায়ার পার্সেন্টেজ অফ, জিপসাম, ঠিক আছে। এবার লেখ থার্ড মেথড, হ্যাঁ স্যার, থার্ড মেথড লেখ অ্যালকোহল মেথড, অ্যালকোহল মেথড, ঠিক আছে। আমার কাছে তো স্টোভও নেই, কিচ্ছু নেই, তখন কি করব, অ্যালকোহল মেথড মানে যে মদের বোতল আছে, ঠিক আছে, ধর তোর কাছে মদের বোতল আছে, তুই কি করলি, ওই ওয়েট সয়েলের মধ্যে তুই অ্যালকোহল ঢেলে দিবি, ঠিক আছে, প্রথমে তার সয়েলটা ওয়েট নিলি, তারপর অ্যালকোহল ঢেলে দিলি, অ্যালকোহলটারও ওয়েট আলাদাভাবে তোকে নিতে হবে। তো ঢেলে দেওয়ার পর যখন পুরো অ্যালকোহলটা তোর হচ্ছে এভাপোরেট হয়ে যায়, তার সাথে সাথে সে কি করে ওয়াটারটাকেও এভাপোরেট করে। এইগুলো হচ্ছে পুরোপুরি এক একটা অ্যাপ্রক্সিমেট মেথড, এক্সাক্ট ভ্যালুটা কিন্তু পাওয়া যায় না, কিছু তোর ওয়াটার থেকেই যায়, মোটামুটি অ্যাপ্রক্সিমেট মেথড হয়, ঠিক আছে, মানে মোটামুটি বোঝার জন্য। তো সেইটা উবে যাওয়ার পর যে ওয়েটটা নেওয়া হয় সেটা দিয়ে ওয়াটার কন্টেন্ট মেজার করা হয়। তো এর ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট লেখ ফিল্ড মেথড, ফার্স্ট পয়েন্ট লেখ ফিল্ড মেথড, নেক্সট পয়েন্ট লেখ ইউজ মিথাইলেটেড স্পিরিট, ইউজ মিথাইলেটেড, মিথাইলেটেড স্পিরিট, ঠিক আছে, হ্যালো। নেক্সট পয়েন্ট লেখ ক্যালসিয়াম কার্বাইড মেথড, নেক্সট পয়েন্ট লেখ ক্যালসিয়াম কার্বাইড মেথড,
এই মেথডটা থেকে কিন্তু কোশ্চেন আসে। এই স্যান্ড বাথ, অ্যালকোহল মেথড এগুলো থেকে অত কোশ্চেন আসে না। ওভেন ড্রাইং থেকে কোশ্চেন আসে, এই ক্যালসিয়াম কার্বাইড থেকে আসে, আর পিকনোমিটার থেকে আসে বেশি ওয়াটার কন্টেন্ট। তো ক্যালসিয়াম কার্বাইড মেথডটা লেখ। ফার্স্ট পয়েন্ট লেখ ভেরি কুইক মেথড। যদি বলে যে টু ফাইন্ড ওয়াটার কন্টেন্ট হুইচ মেথড ইজ ভেরি কুইক মেথড, তখন বলতে হবে ক্যালসিয়াম কার্বাইড মেথড। ক্যালসিয়াম কার্বাইডটা কি হয়, তোরা দেখেছিস যে কলা পাকানোর জন্য দেখবি হাঁড়ির মধ্যে কলা রেখে আমরা ক্যালসিয়াম কার্বাইড দিই, তাই তো? কার্বাইড সবাই নিশ্চয়ই দেখেছিস, তাতেই তাড়াতাড়ি কলাটা হচ্ছে পেকে যায়। সেই ক্যালসিয়াম কার্বাইডের পাউডারই কি করা হয়, তোর আমার যে সয়েল স্যাম্পেলটা আছে তার মধ্যে হচ্ছে আমার মিক্স করে দেওয়া হয়। ঠিক আছে, ভালো করে তারপরে সেই মিক্সটাকে নাড়ানো হয়। ঠিক আছে, এবার ক্যালসিয়াম কার্বাইড কি হয়, জলের সাথে রিঅ্যাক্ট করে অ্যাসিটিলিন গ্যাস প্রডিউস করে, তাই তো? অ্যাসিটিলিন গ্যাস প্রডিউস করে সেই গ্যাসটা কি হয়, ইভাপোরেট হয়ে বেরিয়ে যায়। তারপর হচ্ছে ওই সয়েলটার আমরা ওয়েট করি। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা ওয়াটার কন্টেন্ট বার করি। খুব তাড়াতাড়ি করা হয় এটা, ধর 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা ওয়াটার কন্টেন্ট পেয়ে যাই। ঠিক আছে, আবার বলছি এইগুলো হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট। অ্যাকিউরেট মেথড যদি বলা হয় তাহলে হচ্ছে ওভেন ড্রাই মেথডটা হচ্ছে সবচেয়ে অ্যাকিউরেট, তারপর হচ্ছে পিকনোমিটার মেথড, তারপর আদার মেথড গুলো আসছে। ঠিক আছে, তো ফার্স্ট পয়েন্ট লেখ ভেরি কুইক মেথড। লিখেছিস ভেরি কুইক মেথড, হ্যাঁ স্যার। কমা দিয়ে লেখ 5 to 10 minutes, 5 to 10 minutes। Next point leg, use calcium carbide powder, use calcium carbide powder to produce acetylene gas, to produce acetylene gas, ACETYLENE, acetylene gas, to produce acetylene gas। ঠিক আছে, তাহলে এই কটা পয়েন্ট হচ্ছে এই ক্যালসিয়াম কার্বাইড মেথড থেকে আসবে। নেক্সট ইম্পর্টেন্ট মেথড লেখ পিকনোমিটার মেথড, খুব ইম্পর্টেন্ট। আমি এই মেথডটা পুরোটা ভালো করে বোঝাবো, এটা একটু বোঝার আছে। এটা কি র্যাপিড ময়েশ্চার মিটার, এটাই কি ক্যালসিয়াম কার্বাইড মেথড যেটা? হ্যাঁ, এইটাই হচ্ছে র্যাপিড মেথড। ঠিক আছে, এরপর লেখ পিকনোমিটার মেথড। পিকনোমিটার স্পেলিংটা হচ্ছে PYCNOMETER, পিকনোমিটার মেথড। তো এতে কি করা হয়, ধর একটা এরকম জার স্যাম্পল নেওয়া, ভালো করে এখানটা বোঝ। ঠিক আছে, এরকম ঢাকনা ফাকনা দেওয়া থাকে, সেগুলো এখন আর কত ডিটেলসে জানা দরকার নেই, বেসিক জিনিসটা বুঝ। তো ধর এরকম একটা ফাঁকা জার নেওয়া হলো। ঠিক আছে, ধর সাপোজ এই জারটার ওয়েট হচ্ছে M1। ঠিক আছে, এবার এই জারটার মধ্যে নেক্সট আমি কি করলাম, ধর 200 থেকে 300 গ্রাম, 200 থেকে 400 গ্রাম, 200 থেকে 400 গ্রাম আমার ওয়েট সয়েলটা নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েট সয়েল, 200 থেকে 400 গ্রাম ওয়েট সয়েল নিলাম। এবার দুটোর ওয়েট করলাম একসাথে, তাহলে ওয়েট হয়ে গেল আমার M2। ঠিক আছে, হলো। এরপর কি করছি, আমি এই যে ওয়েট সয়েল স্যাম্পলটা তো আছে, প্লাস পিকনোমিটারের যে বাকি পোর্শনটা আছে, এই বাকি পোর্শনটা পুরো জল দিয়ে ভর্তি করে দিলাম। এটা হচ্ছে ওয়াটার, বাকি পোর্শনটা আমি পুরোপুরি জল দিয়ে ভর্তি করে দিলাম। তাহলে এখন হচ্ছে পিকনোমিটারটার ওয়েট হলো সাপোজ ধর M3। ঠিক আছে, বোঝাতে পারলাম পুরো মেথড? হ্যাঁ স্যার। এরপর কি করা হচ্ছে, ওখান থেকে আমি এবার এই পুরো সয়েল স্যাম্পলটাকে ফেলে দিয়ে
পুরো জারটাকে ভালো করে পরিষ্কার করলাম, জারটাকে পরিষ্কার করে এই পুরো জারটার মধ্যে জল ভর্তি করে দিলাম, এটা ওয়াটার। ঠিক আছে, এর ওয়েটটা নিলাম M4। ঠিক আছে, ভালো করে এইখানটা বোঝ, বারবার বলছি ভালো করে এইখানটা বোঝ। এই ফর্মুলাটা বড় ফর্মুলা, কিন্তু কনসেপ্ট দিয়ে যদি বুঝিস ফর্মুলাটা খুব ইজি হয়ে যাবে। হয়েছে? এখান পর্যন্ত হয়েছে তো? হ্যাঁ, হয়েছে হয়েছে। ঠিক আছে, এবার আমাকে বল ওয়াটার কন্টেন্টের ফর্মুলা কি ছিল? মাস অফ ওয়াটার বাই মাস অফ ড্রাই ছিল, এটাই ফর্মুলা ছিল, তাই তো? তাই তো রে। তাহলে এটাকে আমি ভেঙে নিই। মাস অফ ওয়াটারটা আমি কিভাবে বার করব ভালো করে দেখ। মাস অফ ওয়াটার মানে এই যে ওয়েট সয়েল স্যাম্পেলটা আছে এর মধ্যে শুধুমাত্র জলের যে ওয়েটটা সেটাই বার করব কিভাবে। তাহলে এই টোটাল স্যাম্পেলটার ওয়েট কত ছিল? M2। ঠিক আছে, মাইনাস এই স্যাম্পেলটা থেকে M1 বাদ দিলে কি হচ্ছে? M1 বাদ দিলে কি পড়ে থাকছে? শুধুমাত্র ওয়েট সয়েলটার হচ্ছে তোর ওয়েটটা পড়ে থাকছে, শুধুমাত্র ওয়েট সয়েলটার ওয়েট পড়ে থাকছে তো। এবার এর সাথে মাইনাস করে এম ড্রাই সয়েল, ড্রাই সয়েলটা এখনো বার করিনি, কিন্তু যদি এম ড্রাই সয়েলটা বাদ দিয়ে দিই মানে এই ওয়েট সয়েলটার মধ্যে শুধুমাত্র যে ড্রাই সয়েলটা সেটার ওয়েটটাকে বাদ দিয়ে দিই, তাহলে বাকি যেটা পড়ে থাকলো সেটা কি? MW পড়ে রইলো। পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ভালো করে দেখ, ভালো করে দেখ। একটু হ্যাঁ বা না রিপ্লাই দে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে, হ্যাঁ স্যার। এরপর নিচে কি থাকছে আমার? MD। ঠিক আছে, এবার আমার কি করলাম, তোর দুটোকে হতো আমার আলাদা করে দিলাম, দুটোকে ধর আমি আলাদা করে দিচ্ছি। তোর আচ্ছা আলাদা করবো না, ছাড়, আমি আলাদাভাবে ইকুয়েশনটা করি তারপরে আমি আলাদা করবো, এটা এখন অবস্থা। এবার আমি নিচে আসি, এবার ভালো করে বোঝ। স্পেসিফিক গ্র্যাভিটির কি ফর্মুলা ছিল বল? জি মানে কি ছিল আমাকে দেখে কেউ বলতে পারবি? আমাকে দেখে কেউ বলতে পারবি জি এর ফর্মুলা কি ছিল? হুম, C/1 - E। আরে ওইটা না, গামা ডাব্লিউ বাই গামা ডি ছিল কি? হ্যাঁ 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 হ্যাঁ। না, গামা এস বাই গামা ডাব্লু। হ্যাঁ, গামা এস বাই গামা ডাব্লু। গামা এস বাই গামা ডাব্লু। হ্যাঁ, সেটাই আমি জানতে চাইছি। তাহলে ফর্মুলা ছিল গামা এস বাই গামা ডাব্লিউ। এখন দেখ যে সয়েল স্যাম্পেলটা নিচ্ছি তার তো ভলিউমটা সেম। গামা মানে কি? ওয়েট, তাহলে ডাব্লিউ এস বাই ভলিউম, আর এটা ছিল ডাব্লিউ ডাব্লিউ বাই ভলিউম, সেম ভলিউম আছে যেহেতু সেই জন্য ভি রাখছি। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, ডাব্লিউ এস বাই ডাব্লিউ ডাব্লিউ, এটা মানে তো ওয়েট। তাহলে এটাকে যদি আমি, এটা এসটাকে আমি ড্রাই লিখছি, এস যা আর ড্রাই একই, ইন্টু জি, এটার মানে তো তাই।
মাস ইন্টু গ্র্যাভিটি, তো মাস অফ ওয়াটার ইন্টু গ্র্যাভিটি। তাহলে কি এসে গেল আমার এখানে, এমডি বাই এম ডাব্লু। ইকুয়েশনটা আসলো কি আসলো না? আসলো তো? এসেছে এসেছে। ঠিক আছে, তাহলে আমরা এম ডাব্লু ইজুকাল টু কি লিখতে পারি? এম ডাব্লু ইজুকাল টু কি লিখতে পারি? এখানে এম ডি বাই জি লিখতে পারি। উফ, আবার এম ডি বাই জি লিখতে পারি। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখ, এবার ভালো করে দেখ, এই দুটোকে দেখ, M3 আর M4, এই দুটোকে ভালো করে দেখ, এই দুটোকে ভালো করে দেখ। আমি যদি M4 পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? M4 যদি আমি পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? M4 মানে পুরো ওয়াটারটার ওয়েট, তাই তো? পুরো ওয়াটারটার ওয়েট তো, বা এইটাকে আমি এইভাবে লিখি, ওইভাবে না লিখে আমি M3 দিয়ে লিখি, তাহলে তাহলে তোদের বুঝতে আরো সুবিধা। M3, M3 মানে কি ছিল? ওয়েট সয়েলটা প্লাস এক্সট্রা যে ওয়াটারটা অ্যাড করলাম সেটার ওয়েট, তাই তো ছিল? ঠিক আছে, চারটারও তো ওয়েট থাকবে আর M3 মধ্যে। হ্যাঁ, তাহলে এর মধ্যে কি থাকছে দেখ, M4 থাকছে, টোটাল সয়েলটার ওয়েট থাকছে, ঠিক আছে, প্লাস ভালো করে দেখ, ড্রাই সয়েল যেটা সেটা থাকছে, যে সয়েল স্যাম্পেলটা, সেই সয়েল স্যাম্পেলটার ওয়েটটা থাকছে, সেই সয়েল স্যাম্পেলটার ওয়েটটা থাকছে তো রে। আর ইন্টারেস্টিং দেখ, এখানে মাইনাস এম ডাব্লু হচ্ছে। এবার বল কেন এম ডাব্লু মাইনাস? ভালো করে কনসেপ্টটা বুঝ। দুটো ছবি আমি পাশাপাশি আঁকছি, তোরা নিজেরা বুদ্ধি খাটিয়ে আমাকে বল যে আমি ইকুয়েশনটা কেন এরকম লিখলাম। এই ছিল আমার সয়েল স্যাম্পেল, এতে ছিল আমার পুরো ওয়াটার, আর এইটাতে ছিল পুরোটাই ওয়াটার। এটা ছিল M3 আর এটা ছিল M4। এবার তুই বল M3 ইকুয়েশনটা ঠিক আছে কিনা। দেখ, M3 তে আমরা কি করেছি, পুরো সয়েলটার ওয়াটারটার ওয়েটটা নিয়েছি প্লাস ড্রাই সয়েলটার ওয়েটটা নিয়েছি। কিন্তু ভালো করে দেখ, আমরা যখন পুরো সয়েলটার ওয়েটটা নিয়েছি, এখানে মাস অফ ওয়াটার যেটা ছিল সয়েল স্যাম্পলটার মধ্যে ছিল, সেটা তো আমার এক্সট্রা ধরা হয়ে যাচ্ছে, তাই নাকি? সেই স্যাম্পলটার ওয়েটটা কিন্তু আমার এক্সট্রা ধরা হয়ে যাচ্ছে, সেই জন্য মাস অফ ওয়াটারটা এখানে বাদ গেল। তাহলে এটাকে আমরা লিখতে পারি M4 প্লাস এমডি মাইনাস, আচ্ছা এম ডাব্লিউর ভ্যালু কি ছিল আমাদের? এমডি বাই জি, এমডি বাই জি। তাহলে ইকুয়েশনটাকে যদি আমি এইভাবে নিয়ে আসি, M3 মাইনাস M4 ইজুকাল টু, দেখ এমডি ইজুকাল টু জি মাইনাস ওয়ান। আমি একেবারে ইকুয়েশনটা করে দিলাম, একটা স্টেপ জাম্প করলাম, এটা বুঝতে পেরেছিস নাকি বল? জি মাইনাস ওয়ান বাই জি, একটা স্টেপ জাম্প করলাম, দেখ তোরা বুঝতে পেরেছিস কিনা দেখ।
হ্যাঁ ঠিক আছে, ওই এমডিটা কমন নিয়েছে আর ওটাকে নিচে লসাগু করার মতো করে করা হয়েছে। ঠিক আছে, তাহলে হুম। এখন এমডির ভ্যালুটা কত আসলো? এমডির ভ্যালুটা কত আসলো? M3 মাইনাস M4 ব্র্যাকেটে, এটাকে উল্টে যাবে, জি বাই জি মাইনাস ওয়ান। আসলো কি আসলো না? আসলো তো? আসলো তো? এবার এই ইকুয়েশন গুলো ভালো করে মনে রাখ। এবার নেক্সট পেজে যাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে ফার্স্ট ইকুয়েশনটা আমরা কি লিখেছিলাম? ওয়াটার কন্টেন্ট ইজ ইকুয়াল টু M2 মাইনাস M1 মাইনাস MD বাই MD, এটা ইকুয়েশন ছিল। তাহলে ইকুয়েশনটাকে ভাঙ, M2 মাইনাস M1 বাই MD মাইনাস ওয়ান। ভালো করে দেখ, এরপর MD এর জায়গায় ভ্যালুটা বসা, M2 মাইনাস M1 বাই কি ছিল? M3 বাই M3 মাইনাস M4 ছিল তো, মাইনাস M4, আর জি মাইনাস ওয়ানটা ছিল সেটা উল্টে যাবে, ব্র্যাকেটে জি মাইনাস ওয়ান বাই জি হোল্টার মাইনাস ওয়ান। পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ঠান্ডা মাথায় বারবার বলছি, এই ইকুয়েশনটা বড়, এই ইকুয়েশন থেকে কোশ্চেন আসে, এই ইকুয়েশনটার কনসেপ্টটা খুব ভালো করে বুঝবি, না বুঝতে পারলে গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, 2 1 আর নিচে হচ্ছে 3 4, জি মাইনাস ওয়ান বাই জি। ঠিক আছে, এবার এখানে একটা পয়েন্ট লিখে রাখ, এখানে একটা পয়েন্ট লিখে রাখ, দিস মেথড ইজ suitable for coarse sand only. This method is suitable for coarse sand only. ঠিক আছে, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট লেখ, কুইক মেথড, নেক্সট পয়েন্ট লেখ, কুইক মেথড ফর মেজার ওয়াটার কন্টেন্ট, if G মানে স্পেসিফিক গ্র্যাভিটি, if G is known, if G is known। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এইখান থেকে যদি কোশ্চেন আসে, কোশ্চেন আসলেই পিকনোমিটার মেথড থেকে যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে কোশ্চেন হবে। আমাকে এই গ্রাফটা কিন্তু, ড্রয়িংটা কিন্তু খুব ভালোভাবে কনসেপ্টটা তৈরি হবে, এটা ক্লিয়ার রাখলে বাকি দেখবি সব চলে আসবে। আচ্ছা, আরো দুটো মেথড হয়, সেই দুটো মেথড তোদের ডিটেলসে জানার দরকার নেই, জাস্ট লিখে রাখ ওয়াটার কন্টেন্টে যদি কোনো অপশন আসে তখন এই দুটো মনে রাখার জন্য। একটা হচ্ছে লেখ রেডিয়েশন মেথড, আর একটা হচ্ছে টরশন ব্যালেন্স মেথড। রেডিয়েশন মেথড আর হচ্ছে টরশন ব্যালেন্স মেথড। ঠিক আছে, চলো তাহলে আমাদের ওয়াটার কন্টেন্ট পুরো কমপ্লিট হয়ে গেল। তাহলে ওয়াটার কন্টেন্টে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, যে যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টের আশপাশেই কোশ্চেন ঘোরাফেরা করবে। যদি কোনো কোশ্চেন দেখিস আননোন আছে যেটা নোটে নেই, সেটা সঙ্গে সঙ্গে নোটে রাইট ডাউন করে নিবি। ঠিক আছে, নেক্সট আমাদের টপিক হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি
ঠিক আছে? স্পেসিফিক গ্র্যাভিটিতেও একই পিকনোমিটার মেথড যেটা আমরা ওয়াটার কন্টেন্টে করেছিলাম সেম মেথড হবে, কিন্তু এখানে একটা বেসিক ডিফারেন্স থাকছে। এইটা কিন্তু অনেকে মিস করে যায়, দুটোই ভাবে যে একই মেথড, কিন্তু সেটা দুটো একই মেথড নয়। কি ডিফারেন্স সেটা আমি এখানে বলে দেব। বাকি সমস্ত প্রসিডিওর থেকে শুরু করে সব কিছু একই থাকে, কিন্তু এখানে বেসিক ডিফারেন্স যেটা সেটাই বলছি। তো ফার্স্টে যে জারটা নেওয়া হয় সেটা হচ্ছে M1 ধরা হয়। জারের সাথে যে সয়েল স্যাম্পেলটা দেয়া হয়, এই যে স্যাম্পেলটা, এইটা হচ্ছে ড্রাই সয়েল। ড্রাই সয়েল। ওয়াটার কন্টেন্টে আমরা যে সয়েলটা নিচ্ছিলাম সেটা কি টাইপের সয়েল ছিল? দেখ, হোয়াইট সয়েল, ভেজা সয়েল। ওয়েট সয়েল ছিল। কিন্তু এইখানে স্পেসিফিক গ্র্যাভিটি মাপার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে ড্রাই সয়েল। তাহলে এখানে এটার ওয়েট কত দেব? M2। একই একই প্রসিডিওর, ড্রাই সয়েল আছে, এর মধ্যে বাকিটায় জল ভরে দিলাম। তাহলে এর মধ্যে নিশ্চয়ই আগের তুলনায় জল একটু বেশি ঢুকবে, কারণ ড্রাই ছিল, সেই ড্রাইটাকে ময়েস্ট করবে, তাই তো? তাহলে এটার ওয়েট হয়ে গেল M3। তারপরে সব পরিষ্কার করে খালি বোতলটার ওয়েট নিলাম, সেটা হচ্ছে তোর M4। ঠিক আছে, হলো? এবার আমাকে বল যে স্পেসিফিক গ্র্যাভিটির ফর্মুলা কি ছিল। আমরা ওই বেসিক যে এম এর আকারে যে ফর্মুলাটা বার করলাম সেটা কি ছিল বল আমাকে। স্পেসিফিক গ্র্যাভিটির যে এম দিয়ে মাস দিয়ে যে ফর্মুলাটা একটু আগে বার করলাম সেটা কি ছিল বল? ছিল কি MD/MW, এটাই তো ছিল। ভালো করে দেখ, এই লিখলি তোরা। একটু হ্যাঁ না রিপ্লাই দে, বুঝতে পারছি না। অডিও আসছে সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বা না একটু উত্তর দে, কিছু বুঝতে পারছি না আমি। ঠিক আছে, সব ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। এবার এমডি ড্রাই সয়েলের মাস দেখ, এখানে আমরা খুব ইজিলি পেয়ে যাব, কারণ আমি তো এখানে ড্রাই সয়েল নিয়েছি। তাহলে M2 থেকে M1 বাদ দিলি তো ড্রাই সয়েলের ওয়েট আমি পেয়ে গেলাম, তাই না? কি পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি তো? হ্যাঁ পাচ্ছি স্যার। এবার আসছে এখানে টুইস্ট, যেটা সেটা হচ্ছে MW বার। তো দেখ, ডাব্লুটা বার করতে গেলে ফার্স্টে আমরা কি করছি, এই যে শুধুমাত্র ওয়াটার যেটা আছে সেইটাকে আগে আমরা বার করি। ভালো করে দেখ, M4 মাইনাস M1 করলাম, তাহলে কি পেলাম বল? M4 মাইনাস M1 করলে কি পেলাম? ওয়াটারটা স্যার। শুধুমাত্র ওয়াটারটা পেলাম। এবার আমি করছি দেখ, মাইনাস M3 মাইনাস M2 করলাম। M3 মাইনাস M2 করলে আমি কি পাচ্ছি? সয়েল বাদ দিয়ে জলের ওয়েটটা। তাহলে সয়েল বাদ দিয়ে যে জলটা পড়ে থাকছে শুধুমাত্র সেই জলটার ওয়েটটা কিন্তু আমরা পেলাম। ভালো করে দেখ, এটা ছিল পুরোটা জল, ঠিক আছে? এবার M3 মাইনাস M2 মানে কি? ড্রাই সয়েলটা আছে প্লাস যে জলটা এখানে আছে প্লাস এর মধ্যে যে ময়েস্ট সয়েলটা আছে তারও ওয়েট আছে, ঠিক আছে? M3 মাইনাস M2 করলে কোন কোন ওয়েট গুলো নালিফাই হয়ে গেল? প্রথম হচ্ছে জারের ওয়েটটা বাদ চলে গেল, ড্রাই সয়েলের ওয়েটটা বাদ চলে গেল। তাহলে কি কি পড়ে রইল? এই যে বাকি পোর্শনের যে ওয়াটারটা পড়ে রইল, এবং এই ড্রাই সয়েলের মধ্যে যে মাস অফ ওয়াটারটা ছিল সেইটা পড়ে রইল, তাই নাকি? সেটা পড়ে রইল।
এবার দেখ এই যে ড্রাই আমার শুধুমাত্র ওয়াটারটা আর এই যে ওয়াটারটা, এই দুটোকে যদি আমরা বাদ দিই, তাহলে যে আমার যে MW যেটা রিকোয়ারমেন্ট, সেইটাই হচ্ছে আমার ফাইনাল ফিল্ড। ঠিক আছে, এত মাথা খাটানোর কিছু দরকার নেই, আমি জাস্ট বেসিক জিনিসটা বললাম, তোরা একদম সিম্পল ভাবে এই ফর্মুলাটাকে মুখস্থ রাখবি, M2 মাইনাস M1। এবার ইকুয়েশনগুলোকে একটু সাজিয়ে নি, তাহলেই তোদের অনেক ক্লিয়ার হবে। দেখ আমি ইকুয়েশনটাকে সাজিয়ে দিচ্ছি, M2 মাইনাস M1 ব্র্যাকেট দে মাইনাস M3 মাইনাস M2। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে 2 মাইনাস 1, নিচে 2 মাইনাস 1 চলে আসবে, তারপরে 3 আর 4 কে মাইনাস, এইভাবে মনে রাখ, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। বেশ, এবার পয়েন্ট লেখ, পয়েন্ট লেখ, used only for coarse grain soil, used only for coarse grain soil। Next point leg, the density bottle method, the density bottle method is the standard method, is the standard method used in lab, used in lab। স্যার একবার প্রথম থেকে বলুন, দ্য ডেনসিটি। The density bottle method is the standard method used in lab। ঠিক আছে, আরো মেথড আছে যে বিভিন্ন টেম্পারেচারের ক্ষেত্রে তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি কিভাবে বার করব, সেটা গেট স্ট্যান্ডার্ডের আছে, তোদের এনএস স্ট্যান্ডার্ডে নেই, সুতরাং ওটা নিয়ে আর ডিসকাস করব। ঠিক আছে, তো স্পেসিফিক গ্র্যাভিটি থেকে কোশ্চেন আসলে এই ফর্মুলাটা থেকে কোশ্চেন আসবে, সুতরাং আমাদের এই ফর্মুলাটা লেখা হবে। এরপর নেক্সট হেডিং লিখ পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন, particle size distribution। ঠিক আছে, হ্যাঁ স্যার। ডিস্ট্রিবিউশন, আমরা যে কোনো একটা সয়েল স্যাম্পেলকে দুভাবে কোন সাইজের পার্টিকেল আছে সেটা আমরা পাবো। একটা হচ্ছে তোর কোর্স গ্রেন সয়েল, কোর্স সয়েল, আর একটা হচ্ছে ফাইন সয়েল, তাই তো। কোর্স সয়েল মানে কোন সয়েলগুলোকে বলবো, যেটা হচ্ছে গ্রেটার দেন 4.75 mm, তাই তো। আর যেগুলো হচ্ছে লেস দেন 4.75, লেস দেন 4.75, সেগুলোকে আমরা বলি ফাইন সয়েল। কোর্স সয়েল হচ্ছে আমরা কোন মেথডে বিভিন্ন পার্টিকেল যে কত কত সাইজের কোর্স সয়েল আছে সেগুলো কিভাবে বার করি, তার হচ্ছে সিম্পল মেথড হচ্ছে সিভ অ্যানালিসিস, তাই তো। নিশ্চয়ই সবাই ল্যাবে করেছিস সিভ অ্যানালিসিস। আর ফাইন সয়েল কিন্তু সিভ অ্যানালিসিস দিয়ে খুব একটা এফেক্টিভলি আমরা পাই না। ঠিক আছে, তো এই ফাইন সয়েলের ক্ষেত্রে আমরা যে মেথডটা করি সেটা হচ্ছে সেডিমেন্টেশন অ্যানালিসিস। সেডিমেন্টেশন
অ্যানালিসিস। ঠিক আছে, তো এক এক করে প্রত্যেকটা জিনিস আচ্ছা ক্লাস করছি। সিভ অ্যানালিসিস মেথড সম্পর্কে বেসিক আইডিয়া আছে? সিভ অ্যানালিসিস মেথড সম্পর্কে বেসিক আইডিয়া সবার আছে নিশ্চয়ই? আছে কি নেই আমাকে বল। ঠিক আছে, তো সিভের যে সাইজ, আমাদের সিভের যে সাইজগুলো সেগুলো কত কত টাইপের হয়। ঠিক আছে, আমরা জেনারেলি সয়েল মেজার করার জন্য যে যে এগুলো করা হয় 40 mm, আমাদের বেসিক সয়েলের ক্ষেত্রে বলছি, আরও বেশি হয় সেগুলো এখন করবো না, সেটা আমরা সয়েল ক্লাসিফিকেশনের সময় করবো। কিন্তু এখন আমাদের সয়েলের ডিস্ট্রিবিউশনের জন্য যে যেগুলো লাগে সেই সাইজগুলো আমরা এখানে লিখবো। 40 mm পর 20 mm, তারপর কত রে, একটা 12.5 mm আছে, তো ওটা এখন কাউন্টের মধ্যে রাখছি না। মেন যেগুলো সেগুলো আমি রাখছি 10 mm। তারপর কত থাকে, 4.75 mm। তারপরে 2.36, তারপর 2.36, তারপর তারপরে 600 মাইক্রন, 0.6। ও একটা বাদ চলে গেছে। তাই তো। হ্যাঁ, তারপর তারপরে 300, 425টা, 425 তো থাকে না, জানি না। তারপর হচ্ছে 300, তারপর আছে 150, হ্যাঁ, আবার লাস্টে আছে কি 75, 70। তারপরে হচ্ছে প্যান। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি সিভ। সিভের জারটা কিরকম হয়, এরকম একটা জার থাকে, এরকম সিলিন্ড্রিক্যাল শেপের বিভিন্ন সাইজের সিভগুলোকে এইভাবে বসানো থাকে, আর নিচে গ্লাস কন্টেনার থাকে। জালিগুলোকে উপর থেকে কিরকম দেখা হয়, এরকম ভাবে তার জালির মতো থাকে, যেরকম যেরকম সাইজ পাস করাতে চাইছো সেই টাইপের সিভ। প্রথমে সয়েল স্যাম্পেলটাকে ঢেলে দিলাম, ধর এইটা হচ্ছে 40 mm এর হচ্ছে আছে, এটা 20 mm এর আছে, এটা 10 mm এর আছে, এরকম পরপর করে আছে। তো যে যে সাইজের যে যে রেঞ্জ আছে সেই সাইজের রেঞ্জগুলো সেখানে হয়ে যাবে, বাকিটা পাস অন করে যাবে। ঠিক আছে, এইভাবে pass on হয়ে গেলে কত কত টোটাল যে আমার যে সয়েল স্যাম্পেলটা নেওয়া হয়েছিল বা ওর এই সয়েল স্যাম্পেলটা যেটা নেওয়া হয়েছে তার প্রথমে ওয়েট নেওয়া হয়, এবার প্রতিটা ফ্র্যাকশনে হচ্ছে কত কত ওয়েট হচ্ছে সেইটা হচ্ছে আমাদের মেজার করা। ঠিক আছে, সিভ অ্যানালিসিস সম্পর্কে ডিটেলসে আর কিছু বলছি না, এটা হচ্ছে বেসিক জিনিস। সিভ অ্যানালিসিসের এই সাইজগুলো জিজ্ঞাসা করে আর মেথডটা কিভাবে কাজ করে সেটা সেটা সবাই জানি, এটা নিয়ে আমার মাথা ব্যথা করার দরকার নেই। সবচেয়ে বেশি মাথা ব্যথা যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই সেডিমেন্টেশন অ্যানালিসিস। এতে কি করা ছিল, বিভিন্ন সাইজের গুলো এরকম তার জালি দিয়ে শেক করে করে করছিল। সেডিমেন্টেশনের বেসিক কনসেপ্টটা হচ্ছে, ধর এই হচ্ছে আমার জল আছে, জল আছে, তো এর মধ্যে আমি একটা পার্টিকেল রাখলাম। ঠিক আছে, এই পার্টিকেলটা কতক্ষণের মধ্যে নিচে পড়ছে, ঠিক আছে, সেই জিনিসটাকে হচ্ছে আমাদের সেডিমেন্টেশনের মাধ্যমে অ্যানালিসিস করা। যত বড় সাইজ হবে সে তাড়াতাড়ি নিচে গিয়ে সেটেল হয়ে যাবে, আর যত কোন ছোট সাইজের হবে সে তত সাসপেন্ডেড অবস্থায় থাকবে, তার সেটেল হতে অনেক বেশি সময় লাগবে। ভালো এক্সাম্পল দেখবি, গঙ্গার যদি তোরা জল নিয়ে আসিস, পুজোর জন্য যে গঙ্গার জল আমরা গঙ্গা থেকে নিয়ে আসি, যখন নিয়ে আসি দেখবি জলটা পুরো ঘোলাটে থাকে কি থাকে না, থাকে তো। কিন্তু বোতলটাকে কিছুদিন রাখার পর তুই দেখবি পুরো জলটা পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়, হয় কি হয় না? হয়তো হ্যাঁ হয়। এইটা কেন হয়? এই যে সেডিমেন্ট গুলো যেগুলো থাকে, ছোট ছোট যে ফাইন পার্টিকেল গুলো প্রথমে যখন নিয়ে আসা হয় সব কিন্তু নিচে সেটেল হতে পারে না,
ওগুলো সেটেল হওয়ার জন্য কিছুটা সময় দিই। তো সেই সময়টুকুনি দিলে পুরো সব কটা পার্টিকেল নিচে থিতিয়ে যায়, ওপরে পুরো ক্লিন ওয়াটারটা থাকে। তো এই যে ফাইন পার্টিকেল গুলো কতক্ষণের মধ্যে হচ্ছে তোর ওখানে জমা হচ্ছে, সেই জিনিসটাকে আমরা সেডিমেন্টেশন অ্যানালিসিসের মাধ্যমে বার করি। এখন এই সেডিমেন্টেশন অ্যানালিসিস বার করার জন্য আমার যেটা করা হয় সেটা হচ্ছে একটা মেথড বা একটা ল আমরা খুব ইউজ করি, যেটাকে বলা হয় স্টোকস ল। এটা থেকে কোশ্চেন আসে কিন্তু, ঠিক আছে, এর ফর্মুলাটা থেকেও কোশ্চেন আসে। এই মেথডটা আমরা ইউজ করি, স্টোকস ল, ঠিক আছে। তো এই স্টোকস ল এর মাধ্যমে আমরা যে সাসপেন্ডেড যে পার্টিকেল গুলো আছে, সেই পার্টিকেল গুলোর কয়েকটা জিনিস, শেপ, সাইজ আর ওয়েট, এই তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কোন পার্টিকেল কত তাড়াতাড়ি নিচে সেটেল হবে সেটা আমরা একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন দিয়ে বার করতে পারি। কি সেই ম্যাথামেটিক্যাল ইকুয়েশন? এই ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করে নিব। V is equal to 1/18 dA square G minus 1। আমি আদার এগুলো করে নিয়েছি, একদম ডাইরেক্ট ফর্মুলা চলে আসছে, যেগুলো যেটা থেকে কোশ্চেন আসে সেইটাই শুধু আমি দেখাচ্ছি, কিভাবে আসছে সেই জায়গায় যাচ্ছি না। জি মাইনাস ওয়ান ইন্টু ইটা, এটাকে কি বলে, ইটা না নিউ রে, নিউ নিউ, বাই গামা ডাব্লিউ। কি বললাম? 1/18 ডিএ স্কোয়ার জি মাইনাস ওয়ান বাই নিউ ইন্টু গামা ডাব্লিউ। ঠিক আছে, এবার কোনটার কি নাম সেটা আমরা দেখি। ডিটা হচ্ছে ডায়া অফ spherical particle, spherical particle in meter। ভালো করে খেয়াল করো, স্পেরিক্যাল পার্টিকেল ইন মিটার, এখানে যে ইউনিট ইউজ করা হয় সব কিন্তু মিটারে, ঠিক আছে, এমএম ধরে নিস না যেন, মিটারে। যে এই মেথডটা যখন আমরা করি, যে কোনো আমরা একটা যখন মেথড করি, কিছু জিনিস অ্যাজাম্পশনস করে নিই। আমরা ধরেই নিই যে পার্টিকেল যেটা সেটেল হচ্ছে সেইটা হচ্ছে পুরো গোলক, স্ফেরিক্যাল আছে, ঠিক আছে, সেইটার উপর বেস করে হচ্ছে আমরা অ্যাজাম্পশনস গুলো এই মেথডটাকে করি, ঠিক আছে। এবার ভিটাকে লেখ, আমার পেন আটকাচ্ছে, ভিটা লেখ টার্মিনাল ভেলোসিটি, ভিটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। ব্র্যাকেটে ইউনিট লেখ মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। জি মানে তো জানিস স্পেসিফিক গ্র্যাভিটি, নিউ মানে কি, নিউ মানেটা কি কে বলবে? নিউ মানে হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি অফ ওয়াটার, কাইনেমেটিক ভিসকোসিটি অফ ওয়াটার। এটাকে আমরা ভেঙেও এইভাবেও লিখতে পারি, মিউ ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি কি, মিউ বাই জি। মিউ মানে কি, ডাইনামিক ভিসকোসিটি অফ ওয়াটার। ভিসকোসিটি নিশ্চয়ই সবাই পড়েছিস, একটু রিপ্লাই দে। হ্যাঁ স্যার পড়েছি। ভিসকোসিটি ভুলে গেছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমার বেসিক ফর্মুলা। এবার এখানে একটা নোট লিখব, এবার এখানে একটা নোট লিখব, নোটটা লেখ, স্টোকস ল ইজ ইউজড
Stokes' law is used to determine the grain size distribution of those soils whose grain size is finer than 0.075 mm. 0.075 mm. ঠিক আছে? স্যার আরেকবার রিপিট করুন তো প্রথম থেকে। Stokes' law is used to determine the grain size distribution of those soil whose grain size is finer than 0.075 mm. ঠিক আছে স্যার। ঠিক আছে? হ্যাঁ। এবার লেখ স্টোকস ল যে আমরা মেথডটা করি তার লিমিট, লেখ আপার লিমিট, স্টোকস ল এর আপার লিমিট হচ্ছে 0.2 mm আর লোয়ার লিমিট লেখ 0.0002 mm। তাহলে স্টোক ল ভ্যালিড কত থেকে কত সাইজ পর্যন্ত হয়? আমরা জেনারেলি বললাম স্টোক ল হচ্ছে এই সাইজের থেকে ফাইনার হলে তাদের হচ্ছে আমরা ক্যালকুলেশন করি, কিন্তু এর একটা আপার লিমিট আর লোয়ার লিমিট নিশ্চয়ই থাকবে। আপার লিমিটটা হচ্ছে 0.2 mm আর লোয়ার লিমিটটা হচ্ছে 0.0002 mm, মানে ক্লের থেকেও ছোট। তো এই যে ক্লের থেকেও যদি সয়েল ছোট হয়, ঠিক আছে, যদি 0.0002 এর থেকেও ছোট হয় তাহলে সেইগুলোকে কিভাবে মারবি? তার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপিক আর এক্স রে ডিফ্রাকশন টেকনিক হয়। ঠিক আছে, সেটা আমাদের দরকার নেই, তোদের এনএসএস সিলেবাসে নেই, সুতরাং সেটাতে যাব না। আর যদি 0.2 mm এর উপর ডায়ামিটার হয় সেক্ষেত্রে কি হয়? টার্বুলেন্স ক্রিয়েট। ঠিক আছে, এই দুটো কন্ডিশন হয়, সেই জন্য আমরা করি না, একটা লিমিট আমাদের করা। এরপর দুটো মেথড আছে, সেই দুটো মেথড আমরা জানবো। ঠিক আছে, তারপরে পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভে আসবে। এই দুটো মেথড, একটা হচ্ছে পিপেটি মেথড আর একটা হচ্ছে হাইড্রোমিটার মেথড। তো সেডিমেন্টেশন অ্যানালিসিসে আমরা দুটো মেথড ইউজ করি। এনএস এর ক্ষেত্রে তোদের এই দুটো মেথডের ডিটেলস পড়ার দরকার নেই, শুধু মেথডের কি কি পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো করে রাখবি, সেই পয়েন্টগুলোই হচ্ছে তোর পরীক্ষায় আসবে, এর বাইরে কোশ্চেন আসবে না। ঠিক আছে, একটা হচ্ছে পিপেটি মেথড, পিপেটি মেথড, পিপেটি মেথড। ঠিক আছে, পিপেটি মেথডে কি করা হয়? ধর এরকম একটা স্যাম্পলিং পিপেটি থাকে, ঠিক আছে, একটু মোটা করে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমার সয়েল স্যাম্পেলের মধ্যে দেয়া, এই ওয়াটারের মধ্যে এরকম ডোবানো থাকে। ঠিক আছে, তো এটা কি করা হয়?
এর মধ্যে থেকে আস্তে আস্তে স্যাম্পেলটাকে ফেলা হয়। ঠিক আছে, এবার এই স্যাম্পেলটা যে এখানে জমা হয়, সেই জমাটা কতক্ষণের মধ্যে হচ্ছে সেটাকে কনস্ট্যান্টলি অবজার্ভ করা হয়। ঠিক আছে, বেসিক জিনিসটা বললাম, কনস্ট্যান্টলি অবজার্ভ করা হয়। এবার সেই অবজারভেশনের উপর বেস করে ওই স্যাম্পেলটা কতটা সাইজ হতে পারে, কি হতে পারে, আমাদের একটা লিস্ট থাকে, সেই লিস্ট দেখে আমরা মেজার করি। বেসিক জিনিস শুধু বললাম। ঠিক আছে, সেডিমেন্টেশন অ্যানালিসিসের ক্ষেত্রে আমি এর আগেও বলেছি যে 75 এর যদি কম হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই মেথড হচ্ছে ভালো হয়। শুধুমাত্র এইখানে পয়েন্ট লিখে রাখ, পিপিটি মেথড থেকে যদি কোশ্চেন আসে এই কোশ্চেনটাই আসবে। তো লেখ, দিস apparatus is very sensitive. This apparatus is very sensitive and very accurate weighing, very accurate weighing, এটা স্পেলিংটা হচ্ছে ওয়েইং। ঠিক আছে, মানে একদম কারেক্ট মেজারমেন্টটা তোকে আমাকে নিতে হবে। ওয়েইং আর রিকোয়ার্ড। এই মেথডটা হচ্ছে খুব সেনসিটিভ মেথড। ঠিক আছে, সামান্য পুরো ইকুয়েশন, মানে আমার যে পার্টিকেলের এগুলো আছে সেগুলো আমার ক্যালকুলেশন বললাম। দিস অ্যাপারেটর ইজ ভেরি সেনসিটিভ and very accurate weighing are required. আরেকবার বলবো, these apparatus is very sensitive and very accurate weighing are required. ঠিক আছে, শুধু এইটুকুনি পয়েন্ট লিখে রাখ। পিকনোমিটার পিপেটি মেথড থেকে তোদের জেনারেলি কোশ্চেন আসে না, আসে যেটা আসে সেটা হচ্ছে হাইড্রোমিটার মেথড। তো এটা খুব সেনসিটিভ মেথড বলে আমরা করি হাইড্রোমিটার মেথড। হাইড্রোমিটার মেথড, হাইড্রোমিটার মেথড। ঠিক আছে, এই মেথডে এই যে স্যাম্পেলারটা নেওয়া হয়েছিল এইটার বদলে আমাদের এরকম একটা স্যাম্পলার নেওয়া, জাস্ট জেনে রাখ। ঠিক আছে, এই ধরনের একটা স্যাম্পলার নেওয়া। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে তোর পার্টিকেল গুলো থাকে, সেটাকে জলেতে ফেলা হয়। ঠিক আছে, শুধু লিখে রাখ যে পয়েন্টটা লাগবে। বারবার বলছি এই দুটো মেথড থেকে তোদের সিলেবাসে নেই, তাও আমি এটা করে দিচ্ছি যদি বাই চান্স কোশ্চেন আসে। শুধু লিখে রাখ, ডিফারেন্স ফ্রম পিপেটি, difference from pipette is taking the observation. এটা তোদের গুপ্তাতেও কোশ্চেনটা আছে, দেখবি যে পিপেটি মেথডের সাথে হাইগ্রোমিটার মেথডের ডিফারেন্সটা কিসে। অবজারভেশনের মেথডটা হচ্ছে শুধুমাত্র তোর চেঞ্জেস হয়। ঠিক আছে, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, লেখ, used to measure specific gravity of liquid. Used to measure specific gravity of liquid. ঠিক আছে, ঠিক আছে, এবার আমাকে একটা জিনিস বল, যে কোনো একটা সয়েল পার্টিকেল, ধর কোনো একটা সয়েল পার্টিকেল নিচে ওয়াটারের মধ্যে পড়ছে, ওয়াটারের টেম্পারেচার যদি চেঞ্জেস হয় তাহলে সেই সয়েল পার্টিকেলটার পড়ারও নিশ্চয়ই চেঞ্জেস হবে, তাই তো রে?
যত সয়েল টেম্পারেচার, ওয়াটার টেম্পারেচার বাড়বে, সেই পার্টিকেল গুলো তাড়াতাড়ি নিচে সেটেল হওয়ার চেষ্টা করবে, তখন কি তার ভিসকোসিটিটা কমে যায়। তো এই টেম্পারেচারের জন্য কিছুটা হচ্ছে চেঞ্জেস হয়, এই চেঞ্জেসটাকে বলা হয় টেম্পারেচার, মানে যে এই কারেকশন যেটা করা হয় সেটা হচ্ছে টেম্পারেচার কারেকশন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এখানে আরো দুটো কারেকশন আছে, একটা হচ্ছে মেনিসকাস কারেকশন আর একটা হচ্ছে ডিসপার্সিং কারেকশন, ডিসপার্সিং এজেন্ট কারেকশন। ঠিক আছে, এবার দেখ মেনিসকাস কিটা হয়। ধর একটা সয়েল সাসপেনশন অবস্থায় আছে, ঠিক আছে, তো যখন হচ্ছে আমার যে এই যে যে এই যে পিপেটি যে এটা নেওয়া হচ্ছে, এর মধ্যে ধর তো আমি তো জল দিয়েছি। মেনিসকাস মানে হচ্ছে এই যে কাঁচের জারের যে বোতল, জল কিরকম টাইপের শেপ করে থাকে, ঠিক এইভাবে শেপ করে থাকে না, এইভাবে শেপ করে তো থাকে, ঠিক হ্যাঁ আছে। স্যার। তাহলে অ্যাকচুয়াল রিডিংটা তো আমরা এইভাবে পাই না, চেঞ্জেস হয়। তো এইখানে যে কারেকশনটা করা হয় সেটাকে বলা হয় মেনিসকাস কারেকশন। আর একটা কারেকশন হচ্ছে, ধর যদি কোনো ডিসপার্সিং এজেন্ট থাকে, জলের মধ্যে কোনো কিছু একটা কেমিক্যাল আছে বা কিছু আছে, তার জন্য অনেক সময় চেঞ্জেস হয়ে যায়, তো তার ক্ষেত্রে যদি কারেকশন করতে হয় তাকে বলা হয় ডিসপার্সিং কারেকশন। এই কারেকশনটা হচ্ছে তোদের ইকুয়েশনটা দেয়, ঠিক আছে, অনেক সময় এই ইকুয়েশনটা দেয়, লিখে রাখ। হাইড্রোমিটার কারেক্টেড এই আর মানে হচ্ছে লেখ কারেক্টেড হাইড্রোমিটার রিডিং, কারেক্টেড হাইড্রোমিটার রিডিং আর ইজ ইকুয়াল টু আর এইচ ড্যাশ, আর এইচ ড্যাশ মানে হচ্ছে অবজার্ভ রিডিং, আর এইচ ড্যাশ মানে হচ্ছে অবজার্ভ রিডিং, ঠিক আছে, প্লাস প্লাস এই যে জলের যে লেয়ারটা আমি বলেছিলাম সাইজে যে চেঞ্জেসটা হচ্ছে, এইটা সব সময় পজিটিভ হয়, কারেকশন সব সময় পজিটিভ হয়। মেনিসকাস লিখে রাখ, মেনিসকাস কারেকশন, এটাকে বলা হয় মেনিসকাস, মেনিসকাস লেখ মেনিসকাস কারেকশন প্লাস মাইনাস সিটি, সিটিটা মানে হচ্ছে লেখ টেম্পারেচার কারেকশন, আর হচ্ছে লেখ মাইনাস সিডি। এবার এইখান থেকে এই ইকুয়েশন থেকে কি কোশ্চেন আসে আমি সেটা তোদের বলছি। এই ইকুয়েশনটা থেকে তোদের কোশ্চেন আসবে যে মেনিসকাস কারেকশন পজিটিভ ধরা হয় না নেগেটিভ ধরা হয়, আর ডিসপার্সিং কারেকশন পজিটিভ ধরা হয় না নেগেটিভ ধরা হয়। মেনিসকাস কারেকশন মনে রাখবি সব সময় পজিটিভ, আর ডিসপার্সিং কারেকশন সব সময় নেগেটিভ। এই দুটো এ মনে রাখলে এই হাইড্রোমিটার থেকে তোদের যদি কোশ্চেন আসে, এই দুটো কোশ্চেন আসতে, বুঝতে পারলাম, বোঝাতে পারলাম, হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার নেক্সট হেডিং দে পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ, পার্টিকেল সাইজ লেখ লেখ, আমার পেন সরছে না, কাল থেকে আমার মনে হয় খাতাতেই পড়াতে হবে তোদের। পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ, ঠিক আছে। তো এই পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশনটা কার্ভটা কি, আমরা যে পার্টিকেল গুলো পেলাম সেই পার্টিকেল গুলোকে একটা কার্ভের থ্রু দিয়ে হচ্ছে আমরা মেজার করি, যার মাধ্যমে আমরা সয়েল যে স্যাম্পলটা আছে সেটা কিরকম টাইপের সয়েল সেটার একটা আইডিয়া, ঠিক আছে। তো লেখ দিস কার্ভ, দিস কার্ভ gives idea about type
and gradation of soil. About type and gradation of soil. ঠিক আছে, নেক্সট পয়েন্ট লেখ extremely useful for coarse grained soil. পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ সবচেয়ে বেশি ইউজফুল হয় কোর্স গ্রেন সয়েলের ক্ষেত্রে। ঠিক আছে, এবার এখানে দেখ আমরা বলেছিলাম যে গ্রেডেশন অফ সয়েল, তার মধ্যে কিছু কিছু গ্রেডেশন আমাদের জানতে হয়। তার মধ্যে বেসিক যে দুটো জিনিস খুব ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়েল গ্রেডেড, এটা থেকে কোশ্চেন আসে, এইটার ভালো করে কনসেপ্টটা রাখ। একটা হচ্ছে ওয়েল গ্রেডেড, আর একটা হচ্ছে ইউনিফর্মলি গ্রেডেড। ইউনিফর্মলি গ্রেডেড। ঠিক আছে, এবার ওয়েল গ্রেডেড এর কনসেপ্টটা বোঝ। ওয়েল গ্রেডেড সয়েল স্যাম্পল মানে হচ্ছে যে সয়েল স্যাম্পলটার মধ্যে বিভিন্ন পার্টিকেল সাইজ ভালোভাবে প্রপোর্শন ভাবে আছে। ধর এরকম একটা পার্টিকেল সাইজ আছে, এই যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে যে সাইজটা ফিট হয় সেই সাইজটা আছে। ঠিক আছে, তারপরে এই যে ছোট ছোট পোর্শন গুলো আছে সেই ছোট ছোট পোর্শন গুলো তো সেই সাইজের পার্টিকেল আছে। তার মানে কি সব কটা পার্টিকেল সাইজই মোটামুটি এমন ভাবে ব্যালেন্স করা আছে যেখানে হচ্ছে পার্টিকেল সাইজ মানে কোনো রকম গ্যাপ থাকবে না। বড় সাইজ, তারপরে তার থেকে ছোট সাইজ, তার থেকে ছোট সাইজ, এইভাবে ওয়েল ভাবে মেনটেন করা আছে। এই ধরনের যদি সাইজ হয় তাহলে তাকে বলা হয় ওয়েল গ্রেডেড সয়েল। ঠিক আছে, ইউনিফর্মলি গ্রেডেড সয়েল মানে হচ্ছে যদি ওই সয়েল স্যাম্পলের মধ্যে একই সাইজের শুধুমাত্র সয়েল স্যাম্পল থাকে। কি বললাম ভালো করে একটু বোঝ। একই সাইজের পার্টিকেল যদি বেশি থাকে, ধর এই বড় সাইজের পার্টিকেল মানে বড় সাইজের পার্টিকেলটাই বেশি আছে, এরপর যে পার্টিকেল গুলো আছে ধর এমন একদম ছোট ছোট পার্টিকেল আছে, এরকম ছোট ছোট পার্টিকেল আছে। তো এই ধরনের সয়েলকে বলা হয় ইউনিফর্মলি গ্রেডেড। তাহলে ওয়েল গ্রেডেড মানে কি বললাম, যে সব ধরনের পার্টিকেলই থাকবে, ওয়েল ভাবে রিপ্রেজেন্টেড করে থাকবে। আর ইউনিফর্মলি মানে হচ্ছে একটা সাইজেরই প্রিডমিনেন্ট থাকবে, ডমিনেশনটা থাকবে। একে অনেক সময় ইউনিফর্মলি গ্রেডেড কে অনেক সময় লিখে রাখ পুয়ারলি গ্রেডেড সয়েলও বলা হয়। পুয়ারলি গ্রেডেড সয়েলও বলা হয়। ঠিক আছে, পুয়ারলি গ্রেডেড সয়েল। এবার আমি একটা গ্রাফ আঁকবো, যেই গ্রাফটা হচ্ছে দেখে আমরা সবকিছু বুঝি। ঠিক আছে, আচ্ছা এই যে গ্রাফটা আছে উপর পোর্শন দিকে আছে আমার পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ বিভিন্ন সাইজের যে শিপ গুলো আছে তার মধ্যে কত পার্সেন্টেজ আছে সেটা বোঝানো হয়। আর নিচেরটাতে হচ্ছে তোর পার্টিকেল সাইজ বোঝানো, পার্টিকেল সাইজ বোঝানো। ঠিক আছে, এবার দেখ একটা গ্রাফ মানে আমরা একটা ছোট খাতার মধ্যে তো আমরা গ্রাফটা করি। এবার পার্টিকেল সাইজের রেঞ্জ হচ্ছে বিভিন্ন টাইপের, প্রচুর টাইপের সাইজের রেঞ্জ হয়, তাই তো। তো আমি যদি একটা নর্মাল গ্রাফ প্লট করি তাহলে এই গ্রাফটা অনেক বড় গ্রাফ হয়ে যায়। তো সেই জন্য কি করা হয়, এই যে পার্টিকেল সাইজের যে গ্রাফটার, এই গ্রাফটাকে লগ গ্রাফ নেওয়া,
লগ গ্রাফ সবাই দেখেছিস? না লগ স্যার, গ্রাফ সবাই দেখেছিস? না স্যার। হ্যাঁ, এ করে বেরিয়েছিস, লগ গ্রাফ দেখিস নি? লগ গ্রাফ আগে দেখাই। লগ গ্রাফ, এই দেখ এই ধরনের পেপার হয়, এই ধরনের পেপার। এই ধরনের পেপারকে বলে, আমাদের নর্মাল গ্রাফ পেপার নিশ্চয়ই জানিস সবাই, এই ধরনের গ্রাফ পেপারকে বলা হয় লগ গ্রাফ পেপার। মানে আমার এতে কি করা হয়, যে ভ্যালুগুলো থাকে তার লগ রিপ্রেজেন্টেশন গুলোকে ধরা হয়। ফলে কি হয়, একটা ছোট সাইজের মধ্যে অনেকগুলো ভ্যালু আমরা রেঞ্জ নিতে পারি। কিরকম, এখানে যেটা আমরা করছি দেখ, এই যে সাইজটা যেটা আছে না, এটা আগে সরাই। এই যে সাইজটা যেটা আছে, এখানে ধর আমি সবার ছোট নিলাম 0.01, 0.001, 0.001 এর থেকে 0.002 এর গ্যাপটা ধর এরকম আছে। তারপরে 0.004 এর গ্যাপটা, এটা ধর 0.004, তার গ্যাপটা আরো ছোট হয়ে যায়। এরকম ভাবে পরপর যে রেঞ্জটা আসবে সেটা আরো ছোট হতে থাকে। ঠিক আছে, নেক্সট স্লট চলে আসে 0.001 এর পর 0.01 চলে আসে, আবার 0.01 এর সাথে 0.02 এর গ্যাপটা বেশি থাকে। যত এটা বাড়তে থাকে তার গ্রাফটা হচ্ছে আস্তে আস্তে এরকম ছোট হতে থাকে। ঠিক আছে, তো এইভাবে বিভিন্ন রেঞ্জের হয়। ধর এটা আবার 0.02 এসে গেল, 0.2 করে 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 এখানে দেখলাম 1 চলে এলো, 1 এর সাথে তার পরপর হলো, আবার 1 এর পর হচ্ছে 2 এর মধ্যে গ্যাপ যতটা আছে, 4, 5, 6 এর মধ্যে গ্যাপ ক্রমশ ছোট হতে থাকে। ঠিক আছে, তো এই ধরনের গ্রাফকে বলা হয় লগ গ্রাফ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেটা ইউজ করছি এটাকে হচ্ছে সেমি লগ গ্রাফ। এটা হচ্ছে সেমি লগ, একটা নর্মাল কার্ভ হয়, এই গ্রাফ হয়, এটা হচ্ছে সেমি লগ গ্রাফ। সেমি লগ গ্রাফে কি হয়, একটা দিক নর্মাল যেমন থাকে, এটা ধর পার্সেন্টেজ আছে, ধর 10%, 20%, 30%, 40% ইকুয়াল ডিস্টেন্সে আছে, এই দিকটা ইকুয়াল ডিস্টেন্স আছে, কিন্তু এই দিকটা লগ স্কেলে করা, তো এই ধরনের বলা হয় সেমি লগ গ্রাফ। আর যদি পুরোপুরি লগ লগ গ্রাফ বলা হয়, তাহলে এই দিকের পোর্শনটাও লগে ভ্যালু দেওয়া হয়। ঠিক আছে, যাক এইটা নিয়ে আমার বোঝাতে গেলে সময় নষ্ট হয়ে যাচ্ছে, আসল পয়েন্টে চলে আসি। তো দেখ, আমি কয়েকটা কার্ভ আঁকছি, এই কার্ভগুলো দেখে আমাদের আন্ডারস্ট্যান্ড করতে হবে। এই একটা নর্মাল কার্ভ, এই ধর এস শেপের একটা কার্ভ হলো, এই শেপের একটা কার্ভ। আমরা এখন তিনটে কার্ভই দেখব, বাকি কোনো কার্ভ নিয়ে আমরা এখন মাথা ব্যথা করব না। ঠিক আছে, আচ্ছা আর একটা তো ইম্পর্টেন্ট দেখানো হলো, এইটা। হুম, ঠিক আছে, এই চার ধরুন। তো দেখ, এই এই যে আমি কার্ভগুলোর নাম দিয়ে দিচ্ছি, হ্যাঁ, একটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এই যে কার্ভটা
দেখ প্রত্যেকটা সাইজ অফ পার্টিকেল কিন্তু ইকুয়াল প্রপোর্শনে আছে। দেখ এটা স্ট্রেট এরকম চলে যাচ্ছে, মানে ইকুয়াল প্রপোর্শনে আছে। তো এইটাকে বলা হয় ওয়েল গ্রেডেড। মনে থাকবে, এটা হচ্ছে ওয়েল গ্রেডেড। সয়েল পড়াতে তো অনেক সময় লেগে যাচ্ছে রে, একটা চ্যাপ্টারে এত সময় লেগে যাচ্ছে। আচ্ছা এইটাও দেখ, এটাও দেখ প্রায় ইকুয়াল প্রপোর্শনে আছে। বিটা এটাও হচ্ছে আমার ওয়েল গ্রেডেড। তাহলে ওয়েল গ্রেডেড দু টাইপের হতে পারে, একটা এরকম স্ট্রেট চলে যেতে পারে, আর একটা ধর এরকম স্লাইডলি এস কার্ভের, কিন্তু ওটা শোয়ানো থাকে। সিটা দেখ, সিটা দেখ, এই দেখ 0.02 থেকে এটা ধর 0.04 আছে। 0.02 থেকে 0.04 এর মাঝে দেখ হঠাৎ করে একটা জাম্প হয়েছে। জাম্প হয়নি? জাম্প হয়েছে তো? হ্যাঁ হয়েছে হয়েছে। হ্যাঁ এই জাম্পটা মানে এটা কি, একটা সাইজের পার্টিকেলই কিন্তু এইখানে সবচেয়ে বেশি আছে। তাহলে একটা সাইজের পার্টিকেলই যদি বেশি থাকে, সেই সয়েলকে গ্রাফকে কি বলেছিলাম? ইউনিফর্মলি গ্রেডেড, তাই তো? লিখে নে, ইউনিফর্মলি গ্রেডেড। আচ্ছা এই কার্ভটা ভালো করে দেখ, ডি কার্ভটা ভালো করে দেখ। এই কার্ভটা দেখ, একবার উঠলো, হঠাৎ করে মাঝে একবার ফ্ল্যাট হয়ে গিয়ে আবার উঠছে। এটার মানেটা কি? মানে যে সয়েল স্যাম্পলটা নেওয়া হয়েছে, সয়েল স্যাম্পলটা 0.001 থেকে 0.22 পর্যন্ত মোটামুটি ইকুয়াল প্রপোর্শন আসছে, কিন্তু হঠাৎ করে দেখছি 0.002 থেকে 0.02 পর্যন্ত কোনো সয়েল পার্টিকেলই নেই, আবার 0.02 থেকে যাবার ইকুয়াল প্রপোর্শনে বাড়তে থাকছে। তার মানে কি, এই যে মাঝের যে সয়েল প্রপোর্শনটা এইটা নেই ওই সয়েল সিস্টেমটার মধ্যে। তো এই ধরনের গ্রাফ যদি হয়, এরকম ফ্ল্যাট যদি হয়ে যায়, একে বলা হয় গ্যাপ গ্রেডেড। গ্যাপ গ্রেডেড মনে থাকবে, ঠিক আছে? একে বলা হয় গ্যাপ গ্রেডেড, অথবা অনেক সময় বলে স্কিপ গ্রেডেড। গ্যাপটাই লিখে রাখ, গ্যাপটাই মেনলি আসে কোশ্চেন। কার বোঝা গেছে? কার বোঝা গেছে? এবার কিছু টার্ম আমরা জানবো, একটু রিপ্লাই দিবি। ফার্স্ট টার্ম জানবো হচ্ছে D10। D10 কে বলা হয় এফেক্টিভ সাইজ অফ পার্টিকেল। D10 কে কি বলা হয়? এফেক্টিভ সাইজ অফ পার্টিকেল। এবার এর কনসেপ্টটা বুঝি, ভালো করে কনসেপ্টটা বুঝ। এইটা কিন্তু প্রতিটা পদে পদে এই D10 এর ইউজ তোদের আসবে। ধর আমার একটা স্যাম্পল নিয়েছি, সেই স্যাম্পলটার মধ্যে টোটাল যে তোর আমার যে সয়েলটা আছে, এখানে ধর একটা চালুনি আছে, সাপোজ ধর 4.75 সাইজের একটা সিপ আছে। তো এর মধ্যে আমি 100% সয়েল নিয়েছি, 100% সয়েল নিয়েছি। 100% সয়েলের মধ্যে যদি 90% সয়েল 4.75 এই সাইজের আটকে যায়, আর মাত্র 10% সয়েলকে যদি এ অ্যালাউ করে, তাহলে এই যে সাইজটা হলো, এই 4.75 সাইজটাকে আমরা বলবো D10। একদম সিম্পল ভাষায় আমি জিনিসটা বোঝাচ্ছি, যদি না বুঝতে পারিস বল, আবার বলবো। ক্লিয়ার সবার কাছে? আর একবার repeat করলে। 4.75 আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝলাম যে জিনিসটা অ্যাকচুয়ালি কি। 4.75 এর আমি একটা সাইজ নিয়েছি, এই সাইজের মধ্যে যে টোটাল যে সয়েলটা নিয়েছিলাম, সেই টোটাল সয়েলটা যদি 90% সয়েল যদি এই সাইজের ওপরে যদি আটকে যায়, শুধুমাত্র 10% সয়েলকে যদি অ্যালাউ করে পাস করার জন্য, তাহলে এই 4.75 কে আমরা বলবো D10। সিমিলারলি আরো দুটো সাইজ হচ্ছে আমাদের নেয়া, একটা হচ্ছে D30 আর একটা হচ্ছে
D60। তাহলে এদের কনসেপ্টটা কি হবে? তার মানে কি, এর ক্ষেত্রে দেখ 70% রিটেন করে যাবে, আর অ্যালাউ করবে কত? 30%। 30% অ্যালাউ করবে পাস করার জন্য। সেই সাইজটা, ঠিক আছে, ধর এটা আমি ধরে নিলাম 2.36 সাইজ, এক্সাম্পল সলভ করব। তাহলে এই 2.3 সাইজটা হয়ে গেল, তখন তার ওই সয়েলের পার্টিকুলার ডি থাকবে। বুঝতে পারলাম? এবার D60টা তাহলে কি হবে? 40% সয়েল রিটেন করে যাবে, আর 60% সয়েল পাস করে যাবে। পুরো কনসেপ্ট ক্লিয়ার? পুরো কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার ক্লিয়ার। দুটো টার্ম আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো টার্ম, একটা হচ্ছে সিইউ আর একটা হচ্ছে সিডি। একটা হচ্ছে সিইউ আর একটা হচ্ছে সিডি। সিইউ লিখে রাখ, সিইউ এর ফর্মুলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি। এই সরি, সিসি কেন লিখলাম, সিসি, সিসি সিসি কেন কার হয়ে যাবে, সিইউ আর সিসি। সিইউ মানে লিখে রাখ কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি, লেখ কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্ম, পেন ডিস্টার্ব করছে তোরা লিখে নে। আর সিসি মানে লিখে রাখ কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার। ঠিক আছে, হলো? এই দুটোই কি করা হয়, সিইউ সিইউ এর ক্ষেত্রে প্রথম পয়েন্টটা লেখ যে মেজার অফ পার্টিকেল সাইজ রেঞ্জ, মেজার পার্টিকেল সাইজ রেঞ্জ, পার্টিকেল সাইজ রেঞ্জ। ঠিক আছে, আর সিসি দিয়ে আমরা করি শেপ অফ দ্য পার্টিকেল সাইজ কার্ভ। সিসি দিয়ে আমরা করি শেপ অফ দ্য পার্টিকেল সাইজ কার্ভ, যে কার্ভটা বানিয়েছিলাম ওই শেপটা আমরা সিসি দিয়ে মেজার করতে পারি। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, সিইউ এর ফর্মুলা খুব ভাইটাল, এই পার্টিকেল সাইজ থেকে এই ফর্মুলা থেকেই কোশ্চেন আসে। সিইউ এর ফর্মুলা D60/D10, আর সিসির ফর্মুলা লেখ, সিসির ফর্মুলা D30 into D10, D60 into হলো? হয়েছে। ভ্যালু আমরা লিখব, কিছু ভ্যালু আমরা লিখব, যেমন লেখ ইউনিফর্মলি গ্রেডেড সয়েল, ইউনিফর্মলি গ্রেডেড সয়েল এর ক্ষেত্রে সিইউ এর ভ্যালু হচ্ছে, লিখে রাখ, নিয়ারলি 1, একের কাছাকাছি হয়। ঠিক আছে, যে যে প্রশ্নগুলো আসে আমি শুধুমাত্র সেই প্রশ্নগুলো আমি তোদের লিখে দেবো, বাকি জিনিস কোনো কিছু করার দরকার নেই। এবার লেখ ওয়েল গ্রেডেড সয়েল, ওয়েল গ্রেডেড সয়েল, ওয়েল গ্রেডেড সয়েল, এই কোশ্চেন গুলোই তোদের পরীক্ষাতে আসে, দেখবি ভালো করে অবজেক্টিভ কোশ্চেন করবি, এর বাইরে কোনো কোশ্চেনই আসবে না। ওয়েল গ্রেডেড সয়েল এর ক্ষেত্রে সিইউ লিখে রাখ গ্রেটার দেন 10 হয়, গ্রেটার দেন 10 হয়, আর সিসি হয় 1 to 3, সিসি হচ্ছে 1 to 3 এর মধ্যে হয়। ঠিক আছে, নেক্সট পয়েন্ট লিখে রাখ
গ্রাভেল, ফর গ্রাভেল, গ্রাভেলের ক্ষেত্রে সিইউ ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 4 হয়। আর স্যান্ডের ক্ষেত্রে লিখে রাখ সিইউ এর ভ্যালু সিইউ এর ভ্যালু গ্রেটার দেন 6 হয়। লেখা হয়েছে? লেখা হয়েছে? হয়েছে। ঠিক আছে, এবার কয়েকটা নোট লিখো, কয়েকটা পয়েন্ট লিখো। হ্যাঁ, ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি। মানে আমি কি দেবো? স্যার স্যার ইউনিফর্ম সয়েল, অডিও অফ কর, একটা অডিও অফ প্রশ্ন কর, স্যার নোট লেখ, অডিও অফ কর, আর অডিও অন আছে অফ কর। লেখ ইউনিফর্ম সয়েল হ্যাজ লেস স্ট্রেংথ, uniform soil has less strength and stability than non-uniform soil, তাহলে ইউনিফর্ম সয়েল কিন্তু তার স্ট্রেংথ স্টেবিলিটি নন ইউনিফর্ম সয়েলের ক্ষেত্রে থেকেও কম। 1 নম্বর। দ্বিতীয় নম্বর লেখ CU coefficient of uniformity, যেটা CU affect strength and stability, CU affect strength and stability। ঠিক আছে, একবার রিপিট করো। সিইউ CU affect strength and stability। ঠিক আছে, নেক্সট পয়েন্ট লেখ CU of poorly graded soil, CU of purely graded soil, CU of poorly graded soil is less than well graded soil, ঠিক আছে, ব্যাস। নেক্সট টপিকে চলে আসি, আমার মেশিন পুরো হ্যাং হয়ে যাচ্ছে। নেক্সট টপিক লেখ কনসিস্টেন্সি অফ সয়েল। নেক্সট টপিক হচ্ছে কনসিস্টেন্সি অফ সয়েল। এই কার অডিও অন আছে অফ কর। কনসিস্টেন্সি অফ সয়েল, কনসিস্টেন্সির বেসিক জিনিসটা কি? কনসিস্টেন্সি মানে হচ্ছে যে আমার তোর সয়েলটা কতটা ডিফর্ম করতে পারে। ঠিক আছে, আমাদের সিমেন্টের ক্ষেত্রেও দেখবি কনসিস্টেন্সি মানে এবিলিটি টু ফ্লো হয়। এক্ষেত্রে সয়েলের ক্ষেত্রে আমার ধর কোনো সয়েলের, সিমেন্টের ক্ষেত্রে এমন কি যত জল দেব সিমেন্টটা তত বেশি গড়িয়ে যাবে, তাই তো? সেটাই হচ্ছে তার কনসিস্টেন্সি। সিমিলারলি সয়েলের ক্ষেত্রেও আমার সয়েল দেখবি বেশি গড়ায় না, সেটা একটা প্লাস্টিক টাইপের একটা ক্লে টাইপের একটা জিনিস করে, বিশেষ করে ক্লে গুলো যত আমি জল দিই সে একটা দেখবি প্লাস্টিক বিহেভিয়ার তার মধ্যে আগে আসে। ঠিক আছে, তো এই যে একটা নিজের একটা ডিফর্মেশন তৈরি করছে, কতটা এবিলিটি টু ডিফর্ম, লিখে রাখ এবিলিটি টু ডিফর্ম, এক কথা যেটা বলা এবিলিটি টু ডিফর্ম। ঠিক আছে, আর একটা লিখে রাখ কমা দিয়ে, এটাকে বলা হয় ডিগ্রি অফ ফার্মনেস, FIRMNESS, ডিগ্রি অফ ফার্মনেস, ডিগ্রি অফ
ফার্মনেস। ঠিক আছে, এটাকে বলা হয় কনসিস্টেন্সি। ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করতে হবে, আমি সিলেবাস শেষ করতে পারছি না, এত জিনিস বোঝানোর আছে। এবার আমরা একটা গ্রাফ বুঝি, এই গ্রাফ থেকেই কনসিস্টেন্সির পুরো কনসেপ্টটা আমরা বুঝব। ধর এখানে হচ্ছে টোটাল ভলিউম, এইদিকে আছে টোটাল ভলিউম, এই পাশটা লেখ টোটাল ভলিউম অফ সয়েল মাস, টোটাল ভলিউম অফ সয়েল মাস। ঠিক আছে, আর এই দিকটা লেখ ওয়াটার কন্টেন্ট, ওয়াটার কন্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার বল আমরা এই যে কনসিস্টেন্সিটা বার করি পার্টিকুলারলি লিখে রাখ ক্লে সয়েলের ক্ষেত্রে বার করা। ক্লে সয়েলের ক্ষেত্রে কনসিস্টেন্সি মেইনলি হচ্ছে আমাদের ক্লে সয়েলের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায়। কনসিস্টেন্সি যে নেচারটা সেটা ক্লে সয়েলের ক্ষেত্রে বেশি ভালোভাবে বোঝা যায়। ঠিক আছে, আমি একটা বেসিক এক্সাম্পল দিই। তোর আমাদের কুমোর পাড়ায় ধর একটা কোনো মাটির হাঁড়ি তৈরি করা, তো ফার্স্টে কি করা হয়, কাদার মধ্যে ভালো করে জল মেশানো হয়, তাই তো? ভালো করে জল মিশিয়ে কাদাটাকে দলাই মজলাই করা হয়, করা হয়? একটু সবাই রিপ্লাই দিবি, করা হয়? হ্যাঁ, করা হয়, করা হয়। তখন যে সয়েলটা থাকে, আমি ক্লে হিসাবে এখানে উল্লেখ করছি, ঠিক আছে? তাহলে বুঝতে শুনি, যে ক্লেটা থাকে সেটা কি অবস্থায় থাকে, একটা লিকুইড স্টেটে থাকে না, তাই তো? এবার যত দলাই মলাই করে ওর মধ্যে থেকে জলটাকে বার করে আমরা ওই যে ঘূর্ণি যে চাকিটা থাকে তার মধ্যে হচ্ছে আমরা দিই, তখন যে সয়েলটা যে কাদাটা থাকে সেই কাদাটা কি অবস্থায় থাকে, প্লাস্টিক অবস্থায় থাকে, প্লাস্টিক নেচার তার মধ্যে থাকে। অর্থাৎ মানে কি, আমি তাকে যেরকম খুশি শেপে আমি তখন দিতে পারি, দিতে পারি কি পারি না? পারি। তো সেই স্টেজটা হচ্ছে তার প্লাস্টিক স্টেজ। তারপরে ধর আমি যখন হচ্ছে ওইটা তৈরি হয়ে গেল, ঠিক আছে, যখন ধর ওইটাকে ঘোরাচ্ছি 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 ঘোরাতে ঘোরাতে বিভিন্ন টাইপের শেপ দিচ্ছি, যখন এটা ঘোরাচ্ছি ও হাতে করে যখন এ করছি তার মধ্যে থেকেও দেখবি তোর যে ওয়াটারটা থাকে সেটাকে আমরা নিগড়ে নিই, নিগড়ে নিচ্ছি তো সে একটা নির্দিষ্ট শেপে আনার জন্য। তখন যে স্টেজটা থাকে তাকে বলা হয় সেমি সলিড স্টেজ। যখন ওটা তৈরি হয়ে গেল তখন একদম খুব পাতলা থাকে, তখনও কিন্তু সেমি সলিড স্টেজই আছে। এবার ওটাকে কি করা হয়, আমরা রোদ্দুরে দিয়ে ওটাকে গরম করা হয়, গরম করলে মাটির পাতটা শক্ত হয়ে যায়, তাই তো? সেই স্টেজটাকে বলা হয় সলিড স্টেজ। এই কনসেপ্টটা ভালো করে বুঝেছিস? তাহলে এবার আমার এই দিকে কি ছিল, টোটাল ভলিউম অফ সয়েল। তাহলে যখন দেখ ওয়াটার স্টেজে ছিল, লিকুইড স্টেজ, চারটে ভাগে আমি স্টেজকে ভাঙছি, একটা লিকুইড, একটা প্লাস্টিক স্টেজ, একটা সেমি সলিড স্টেজ, আর একটা সলিড স্টেজ। তাহলে যখন লিকুইড স্টেজে ছিল আস্তে আস্তে আমি ওই যে টোটাল ভলিউম অফ ওয়াটারটা তার ওয়াটার কন্টেন্টটাকে আমি কমাচ্ছি। সয়েলের মধ্যে যখন জল থাকে সয়েলের ভলিউম বেড়ে যায়, তো এই কনসেপ্টটা সবার জানা আছে নিশ্চয়ই। তাহলে সয়েল থেকে যখনই আমি জলটা বার করে দিচ্ছি এর ভলিউমটা আস্তে আস্তে কমতে থাকে, এর ভলিউমটা আস্তে আস্তে কমতে থাকে। তো এটা গেল হচ্ছে আমার লিকুইড স্টেট। একটু লেখ, আমার লিখতে খুব সমস্যা হচ্ছে, আমি কাল থেকে খাতায় পড়াবো, ঠিক আছে? তারপরে আরো ওয়াটার কন্টেন্ট কমাচ্ছি, এটা গেল হচ্ছে আমাদের প্লাস্টিক স্টেজ। তারপর আরো ওয়াটার কন্টেন্ট কমছে, এটা গেল আমাদের সেমি সলিড স্টেজ। এরপর কি হবে আমাকে বলতো, এটা কি কন্টিনিউয়াস নিচের দিকে নামবে? যত ওয়াটার কন্টেন্ট কমাচ্ছি আমার তো ভলিউম অফ সয়েলের কমে যাচ্ছে,
কিন্তু চার্জ করার কি ভলিউম কমবে? না, একই থেকে যাবে। একই থেকে যাবে। সলিড হয়ে যাবে। যখন সলিড হয়ে যাচ্ছে সে তো আর তার নিজের ভলিউম কমাবে না। হুম। সলিড হয়ে যাচ্ছে মানে কি তার নির্দিষ্ট একটা সাইজ শেপ হয়ে যাচ্ছে, তার আর ভলিউম কমবে না। তখন এই গ্রাফটা কি হয়ে যাবে, এরকম স্ট্রেট হয়ে যাবে। এই যে এটা হচ্ছে সলিড স্টেজ, এই স্টেজটাকে আমরা বলি সলিড স্টেজ, তাই তো? হুম। সলিড স্টেজ। এইটুকুন, এই কনসেপ্টটা বোঝা গেছে সবার? এই কনসেপ্টটা সবার বোঝা গেছে? হুম। হ্যাঁ স্যার। এবার দেখ, কয়েকটা টার্ম আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। লিকুইড স্টেট আর প্লাস্টিক স্টেজের যে বাউন্ডারি, কি বললাম? লিকুইড স্টেট আর প্লাস্টিক স্টেটের যে বাউন্ডারি, সেই বাউন্ডারিটাকে বলা হয় লিকুইড লিমিট, WL। তোরা এই পাশে এরকম ভাবে লিখে নে, WL ইজ ইকুয়াল টু লিকুইড লিমিট। প্লাস্টিক স্টেট আর সেমি সলিড স্টেট এদের যে বাউন্ডারিটা, একে বলা হয় WP। WP মানে লিখে রাখ প্লাস্টিক লিমিট। আর সেমি সলিড আর সলিডের মাঝে যে বাউন্ডারি, সেটাকে লিখে রাখ WS। এটা লেখ শ্রিঙ্কেজ লিমিট, এটাকে লেখ শ্রিঙ্কেজ লিমিট। ঠিক আছে? কি কি লিমিট বললাম সবাই ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এইখান পর্যন্ত আজকে থাক, আমি নেক্সট দিন থেকে খাতাতে পড়াবো, হবে না। হয় আমাকে ডিজিটাল একটা বোর্ড কিনতে হবে, নাহলে খাতাতে পড়াতে হবে। ঠিক আছে? কি? যারা যারা ক্লাস করছিস তাদেরকেই দেবো, যারা যারা করেছি আমি তাদেরকে দেবই না।